আমি যখন খুব ছোট্ট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্তর। মেঘবালিকা রেগেই আগুন, নাম কি অমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। একদমই তাই, ছোটবেলা থেকে পাহাড়ের সাথে মেঘের একটি সম্পর্ককে আমরা কল্পনায় নানান রং দিয়েছি। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন নবারুণে। নবারুণ হচ্ছে উদিত সূর্যের প্রথম আলো। এই আয়োজনের মধ্য দিয়ে আমরা তারুণ্যের স্বপ্ন পূরণের গল্প জানতে পারি। আজকের আয়োজনের পুরো সময়টি জুড়ে আপনাদের সাথে থাকব আমি তাহনিয়া ইয়াসমিন, এবং আমাদের সাথে আজকের আয়োজনে যুক্ত হয়েছেন জয়নাব শান্তু। তিনি একজন পর্বত আরোহী। তার কাছ থেকে আজকে পর্বত আরোহী জীবনের নানান গল্প, নানান অভিজ্ঞতা, সুখ দুঃখের গল্প হবে। কেমন আছেন আপু আপনি? জি, আমি খুব ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো বেশ ভালো। আমাদের আয়োজনে আজকে আপনাকে স্বাগত। আপনাদেরকে ধন্যবাদ। জি, আপনার আরোহী জীবনের গল্প তো আমরা জানবই, তার আগে জানতে চাইবো পাহাড় প্রেম, পাহাড়ের প্রতি এই ভালোবাসাটা তৈরি হয়েছে কিভাবে? আসলে ছোটবেলা থেকেই প্রকৃতির প্রতি আমার একটা ভালোবাসা ছিল। হয়তো বন্ধুদের সঙ্গে খেলছি মাঠে, কিন্তু আমি আকাশের দিকে তাকিয়ে থাকতাম বা গাছের দিকে, ঘাসের দিকে তাকিয়ে থাকতাম। প্রকৃতি আমাকে অন্যরকম ভাবে সবসময় আকর্ষণ করতো, কিন্তু ইট পাথরের শহরে ঢাকায় যেহেতু বড় হয়েছি, খুব একটা প্রকৃতির কাছাকাছি যাওয়ার সুযোগ হয়নি, কিন্তু যখনই সময় পেতাম যেতাম। এর মধ্যে আমি যখন অনার্সে পড়ছি, বান্দরবানের লামায় একটা কোয়ান্টামের একটা স্কুলে আমাদের যাওয়ার সুযোগ হয়েছিল, একটা এতিম বাচ্চাদের স্কুল। সেবার আমার প্রথম পাহাড়ে ওঠার অভিজ্ঞতা, এবং উঠতে গিয়ে আমার খুব কষ্ট হয়েছিল। যদিও ওটা আসলে পাহাড়ও বলা যাবে না, টিলার মতোই খুব ছোট, উচ্চতা খুবই কম, কিন্তু যেহেতু অভিজ্ঞতা নেই, কিন্তু উঠতে কষ্ট হয়েছিল। তো তখন মনে হয়েছিল যে কিন্তু কষ্ট করে ওঠার পরে মনে হয়েছিল যে খুব ভালো লাগছে, যে একটা অন্যরকম জয় করার একটা বিষয় কাজ করছে। তো তখন মনে হয়েছে যে না, আমি এই কঠিন বিষয়টাকে জয় করতে চাই। তারপরে যখন আমার মাস্টার্স পরীক্ষা শেষ হলো, আমার একটা সময় অবসর সময় ছিল, সেই সময়টায় আমি পাহাড়ে যেতাম, ঘুরতে শুরু করলাম, এবং ঘুরতে ঘুরতে আমার এই ভালো লাগাটা তীব্র থেকে তীব্রতর হতে শুরু করে। আমার কাছে এই আকর্ষণটা আমি ধীরে ধীরে আরো বেশি গভীরভাবে অনুভব করতে থাকি। তখন মনে হয় যেন একটা চূড়ায় পৌঁছানোর পর যে আনন্দ, যে ভেতরকার মধ্যে একটা প্রাপ্তির অনুরণন, সেটি আসলে অন্য কোনো কিছুর সঙ্গে মেলানো যায় না। তো বাংলাদেশের পার্বত্য অঞ্চলের পাহাড়গুলো ঘোরার সঙ্গে সঙ্গে আমি হিমালয়েও যাই 2016 সালে প্রথম নভেম্বর মাসে, এবং সেখানে গিয়ে আমার অভিজ্ঞতাটি আরো খুব তীব্র হলো, যে না, এই আকর্ষণটাই আসলে আমার জীবনের আসলে একটা গভীর সঞ্চয়। এই ভালোবাসাটা আমার সেখান থেকেই তৈরি হয়েছে। আপনি অনুপ্রেরণা বা উৎস যদি বলা হয় তাহলে এই কথাটাই বলবেন। জি, পাহাড় জয়ের অভিজ্ঞতা জানতে চাইবো, যে এই পর্যন্ত আপনার ঝুলিতে কতগুলো পাহাড় জয়ের অভিজ্ঞতা জমা হয়েছে? পাহাড়কে আসলে জয় করা যায় না, পাহাড় অনেক বড় বিষয়। পাহাড়কে ভালোবাসা যায়, পাহাড়কে কাছে থেকে আলিঙ্গন করা যায়। আমরা পাহাড়ে যাই, পাহাড়ে কখনো কখনো আরোহণ করি। তো আমার বিভিন্ন রুটে আমার অভিজ্ঞতা হয়েছে, হাঁটা, ট্রেকিং করার অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশে, বান্দরবানে, রাঙামাটি, চট্টগ্রামে, এখানকার কিছু পার্বত্য অঞ্চলে আমার পাহাড়, ঝর্ণা দেখা হয়েছে। হিমালয়ের বেশ কিছু ট্রেকিং রুটেও যাওয়া হয়েছে, প্রায় 14-15টি রুটে গিয়েছি, এবং এর মধ্যে 4টি অভিযানে অংশ নিয়েছি। তার মধ্যে আরোহণ করা যে অর্থে বলা হয়, তাহলে আমার 6000 মিটার উচ্চতার একটি পর্বতে যাওয়া হয়েছিল, স্টোককাংরি পর্বতে, সেটি লাদাখে অবস্থিত। দারুণ একটা অভিজ্ঞতা। আমরা জানি যে ব্যক্তিগত জীবনে আপনি শিক্ষকতার সাথে আছেন, তো পেশা জীবন আর এই স্বপ্ন পূরণ বা শৌখিনতা বা আপনি আরোহী জীবনটা কিভাবে মেনটেন করছেন? জি, আমি একটা শিক্ষকতার সঙ্গে আছি। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আছি। আর পর্বতারোহণ আসলে আমার জীবনের শখ, শৌখিন এভাবে বলা যায় না, এটা আসলে একটা প্যাশনের মতো। এবং মাউন্টেনিয়ারিং হচ্ছে একটা লাইফস্টাইল, যে এটা
প্রাত্যহিক জীবনযাপনের একটা অংশ হয়ে ওঠে, যে যিনি পর্বতারোহণ করেন তাকে অনেক কিছু বাদ দিয়ে চলতে হয়, তার সমস্ত জীবনযাপনের মধ্যে সে আচারটিকে অনুসরণ করতে হয়। যেমন একজন পর্বতারোহী, তার কখন উচিত হবে না তিনি ধূমপান করেন, এটি তাকে প্রথমে বাদ দিতে হবে, তারপর মেনটেন করতে হবে, তারপর তাকে স্বাস্থ্য বিষয়ক সচেতনতা তার মধ্যে থাকতে হবে, যে তিনি খুব অসচেতন হতে পারবেন না, নিয়মিত তাকে ডায়েটের মধ্যে থাকতে হবে, নিয়মিত এক্সারসাইজের মধ্যে থাকতে হবে, দম চর্চা, মেডিটেশন, প্রাণায়াম, এই জিনিসগুলোকে তার লাইফস্টাইলের মধ্যে নিয়ে আসতে হবে। তো এই জিনিসগুলো যেহেতু সুস্থ থাকার জন্য খুবই অপরিহার্য অংশ, সুতরাং আমি আমার দৈনন্দিন জীবনেও এই জিনিসগুলোকে সামঞ্জস্য করে চলতে পেরেছি। এবং এভাবে যিনি আসলে থাকতে পারেন, তিনি যে শুধুমাত্র পর্বতারোহণেই সফল হন তা নয়, তিনি কিন্তু তার প্রাত্যহিক জীবন আচারেও খুব সুস্থ থাকতে পারেন, ভালো থাকতে পারেন। আর যেহেতু যখন পাহাড়ে যাই তখন যেহেতু একটা দীর্ঘ সময়ের প্রয়োজন হয়, বাংলাদেশের পাহাড়গুলোতে আমরা যে ট্রেকিংগুলোতে যাই সেগুলোতে হয়তো 4-5 দিনের একটা ছুটি, 10 দিনের সর্বোচ্চ 7 দিন 10 দিন হলেই আমরা একটা রুটে থেকে ঘুরে আসতে পারি। কিন্তু যখন হিমালয়ে যাই তখন মোটামুটি 10 দিন 15 দিন, কখনো কখনো 1 মাসের পরিকল্পনাও আমাদেরকে করে যেতে হয়। বা এর চেয়ে যদি আরো বড় পাহাড়ে যাই সেক্ষেত্রে যারা 8000 মিটার পর্বতে যান তাদের অনেক সময় 2 মাসেরও পরিকল্পনা থাকে। তো এই যে একটা দীর্ঘ সময়, সেটি ম্যানেজ করতে গিয়ে একটু আমাদের ছুটি ছাটার ব্যাপারগুলো আছে। তো যেহেতু আমরা যাই নিয়মিত, সেজন্য আমরা ছুটিগুলোকে এভাবে করে রাখার ব্যবস্থা করি যেন একটা ছুটির দিনে ছুটির সময়টাকে আমরা যাই। যেমন যখন ঈদ হয়, গত কয়েক বছর আমার ক্ষেত্রে যেটি হয়েছে যে পরিবারের সঙ্গে আসলে ঈদ কাটানোর সুযোগ পাইনি, ওই সময়টাকে দেখা গেল যে একটা অভিযানে চলে গিয়েছি। তো এইভাবে সময় আপনি পাহাড়ের উপরে আছেন, অধিকাংশ সময় আমার গত কয়েক বছর ধরে এভাবেই চলে এসেছে। অবশ্য করোনার সময় যেহেতু এখন সবকিছুই বন্ধ, এখনকার প্রেক্ষাপট ভিন্ন, কিন্তু আগে এভাবেই হতো যে প্রতি 2 ঈদেই আমার দেখা যেত যে পাহাড়েই কাটছে। ওই ঈদের সময় যেহেতু একটা লম্বা ছুটি পেতাম, সে সঙ্গে আরো নিজের কিছু বাড়তি ছুটি যুক্ত করে আমরা সেভাবে ম্যানেজ করে নিতাম। জানতে চাই পরিবার থেকে এই সাপোর্টটা কিভাবে পেয়েছেন, যে আপনি ঈদের সময় পাহাড়ে আছেন, পরিবার থেকে তো অবশ্যই চাইবে যে বাসার সন্তান বা বাড়ির মেম্বার অবশ্যই ঈদের দিন অন্তত বাড়িতে থাকবে, এটা মেনটেন করতেন কিভাবে পরিবারের সাথে? হ্যাঁ, প্রথম দিকে একটু তারা বেশি মন খারাপই করতেন যে পাচ্ছে না, কাছে পাচ্ছে না, এরকম একটা আনন্দের দিনে, বা আত্মীয় স্বজনরা বাড়িতে এসে জিজ্ঞেস করতেন যে কোথায়। তো প্রথমে তারা বিষয়টাকে খুব সহজভাবে নিতেন না যে এই সময়টায় গেছে, কিন্তু ধীরে ধীরে তারা তাতে অভ্যস্ত হয়ে উঠেছেন এবং দেখেছেন যে এটি আসলে আমার ভালো লাগার জায়গা। বরং বাড়িতে থাকার সাথে ওই জায়গাটা যে আমি এনজয় করছি, তাদেরকে স্মরণ করছি, হয়তো সেই জিনিসগুলোকে আস্তে আস্তে তাদের মধ্যে আমার এই ভালোবাসার ব্যাপারটুকু আমি তাদেরকে বোঝাতে পেরেছি। এবং দেখা যায় যে তারা ঈদ করছেন, আবার আমি যখন ঈদের পরে ফিরে এসেছি তখন আবার ঈদে মা কি কি রান্না করতেন, ঈদের দিন আমি কি কি ভালোবাসতে, সেগুলো আবার হচ্ছে। মানে দেখা যেত যে পরিবারে দুবার ঈদের আনন্দ হয়ে গিয়েছে। তো এই প্রসঙ্গেই বলবো যে আমরা যখন মেয়েদের নিয়ে পরিবার এমনিতে একটু কনসিয়াস থাকে, তো আপনি কি পরিবার থেকে এই সাপোর্টটা প্রথম থেকে পেয়েছেন যে পর্বত আরোহী টেনশন করে? সবচেয়ে বড় কথা, পরিবার তো নারী সদস্য বা মেয়ে সদস্যদের নিয়ে একটু অতিরিক্ত বেশি চিন্তা করে। তো এই বিষয়টা, বাসা থেকে এতদিন দূরে থাকছেন, পর্বতে থাকছেন, কোথায় কিভাবে ঝুঁকিপূর্ণ পরিবেশের মুখোমুখি হতে হচ্ছে, এই বিষয়টা পরিবার কিভাবে নিয়েছে? হ্যাঁ, পরিবার থেকে আসলে সে অর্থে বাধা নয়, কিন্তু তারা একটু ভীত ছিলেন যে যেহেতু পর্বতারোহণ অনেক ঝুঁকিপূর্ণ একটা কাজ, আমি নাও ফিরে আসতে পারি, হয়তো এটাই আমার সন্দেহ পরিবারের শেষ দেখা। তো সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবে তাদের মধ্যে দুশ্চিন্তা তো আছেই, কিন্তু তারপরও তারা এখন আমার ভালোবাসাটাকেই আসলে তারা গুরুত্ব দেন, যে জানেন যে আমি যেটি ভালোবাসি সেটি আমি যে কোনো মূল্যে করব। তো সেই জন্য এখন আর আমাকে খুব একটা বাধা দেন না, আগেও বাধা দিতেন না, কিন্তু আমাকে সাপোর্টও করেন তারা। হ্যাঁ, এখন অ্যাকসেপ্ট অনেক ভালোভাবে করতে পেরেছে, সেটা ঈদের অনুভূতি নিয়ে বোঝা যাচ্ছে। আগামী দিনে কি প্রজেক্ট আছে, কোন পাহাড়ে যাওয়ার ইচ্ছে বা এমন কোনো পরিকল্পনা আপনার আছে কিনা? অবশ্যই পরিকল্পনা আছে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টে যাওয়ার। সেটি যেহেতু করোনার কারণে আমাদের প্রস্তুতিগুলো বিলম্বিত হচ্ছে, এর আগে বেশ কিছু অভিযানে আমাদের যাওয়ার কথা ছিল, সেগুলো আমরা এই বৈশ্বিক মহামারী পরিস্থিতির কারণে আমরা যেতে পারিনি। তো সামনে আমাদের এবছর পরিকল্পনা আছে, যেহেতু এখন একটা সিজন চলছে নেপালে, অক্টোবর মাসে আমাদের যদি এর মধ্যে ফ্লাইট ওপেন হয়ে যায় তাহলে এই সময়টায় 6000 মিটার পর্বতের একটি অভিযানে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
আচ্ছা, ঠিক আছে। আমি এখন জানতে চাইবো, এই যে পর্বত আরোহণের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সময় আছে কিনা বা মৌসুম আছে কিনা, এই সময়টাতে যাওয়াটা বেশি উপভোগ্য বলে মনে হয় আপনার কাছে? আম, একটি হচ্ছে উপভোগ্য, আরেকটি হচ্ছে যে ওই সময়টাই যেতে হবে এরকম আর জি। কি সিজন আছে। যেমন নেপালের হিমালয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা দুটো সিজনকে ধরি, প্রি মনসুন এবং পোস্ট মনসুন। সাধারণত এপ্রিল মে হচ্ছে একটি সিজন যায়, আবার অক্টোবর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই সময়টা আমরা আরেকটা সিজন ধরি। তো এই সময়টা হচ্ছে সবচেয়ে উপযুক্ত নেপালের হিমালয়ে যাওয়ার জন্য, এভারেস্ট বা অন্যান্য শৃঙ্গ জয়ের জন্য। আর আরেকটি সিজন আছে যেটি হচ্ছে ইন্ডিয়ার দিক দিয়ে যদি আমরা যাই, ইন্ডিয়াতে হচ্ছে জুন জুলাই আগস্ট এই সময়টা হচ্ছে ইন্ডিয়াতে পর্বত আরোহণের জন্য খুব ভালো একটা সময়। আর বাংলাদেশে হচ্ছে পর্বতের জন্য এক একটা সময়ে হচ্ছে এক এক রকম রূপ দেখা যায়। যেমন শীতকালে গেলে জায়গাটা অনেক নিরাপদ হয়, কিন্তু রুক্ষ থাকে, আচ্ছা। কষ্ট কম হয়, বৃষ্টি হয় না। আবার বৃষ্টির দিনে যেহেতু বান্দরবানে এঁটেল মাটি, বাংলাদেশের মাটিগুলো খুব নরম থাকে, পিছলে যাওয়ার বিপজ্জনক হয়ে ওঠে পথগুলো, কিন্তু আবার ভীষণ সুন্দর যে ঝর্ণাগুলো তার প্রাণ ফিরে পায়, প্রকৃতি একদম অন্যরকম সবুজ শ্যামলে ভরে ওঠে। তো আসলে প্রকৃতির এক একটা সময় কিন্তু এক একটা সৌন্দর্য নিয়ে তারা উপস্থিত হয়। তারপরে এই যে নেপালের ক্ষেত্রে আমি যে দুটো সিজনের কথা বললাম, এর বাইরেও কিন্তু যারা অনেক বড় বড় পর্বতারোহী আছেন তারা কিন্তু শীতকালে উইন্টারও একটা অভিযান করেন, এবং উইন্টারে অভিযান করতে পারা হচ্ছে খুব বড় চ্যালেঞ্জের বিষয় আর কি। তো আসলে প্রত্যেকটা সিজনেই পর্বতের জন্য নির্দিষ্ট যেমন সৌন্দর্য আছে, আলাদা আলাদা আবেদন আছে। প্রকৃতির আবেদনগুলো আসলে, আমি বাংলাদেশের কথা যদি বলি, পাহাড়ে ওঠার অভিজ্ঞতা আমার নেই, তারপরেও এটা ঋতুটা এমন যে প্রতিটা ঋতু নতুন করে সাজে, তো পাহাড়ে উঠলে নিশ্চয়ই অভিজ্ঞতা আরো সুন্দর হতো। আপনার সেই অভিজ্ঞতা আছে তো? আপনার কাছ থেকে এখন এমন কোনো অভিজ্ঞতার কথা জানতে চাইবো যে সেটা এখনো বেশি স্মরণ করলে আপনার খুব ভালো লাগে, ভালো লাগার অভিজ্ঞতা, যেটা ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফোটাবে আপনার মনে পড়লেই। না, এরকম অনেক অভিজ্ঞতাই আছে। আসলে প্রত্যেকটা অভিযানে তো এরকম অনেক গল্প থাকে, সেই গল্পগুলো অভিজ্ঞতাগুলোর জন্যই তো আসলে আমরা যাই। তার মধ্যে যদি আলাদা করে বলতে হয়, প্রথমবার যখন আমি হিমালয়ে গিয়েছি, সান্দাফুতে গিয়েছিলাম 2016 সালের নভেম্বর মাসে। তো প্রথম কাঞ্চনজঙ্ঘা এভারেস্ট দেখে আমার একদম চোখে পানি চলে এসেছিল, যে মানে স্রষ্টার এক অভূতপূর্ব সৌন্দর্য আমার দেখার সুযোগ হচ্ছে। মানে এত সুন্দর, মেঘের মধ্যে ঢেকে আছে, মেঘের মধ্যে ভেসে আছি, মানে এটা আমাকে অন্যরকম একটা ভালো লাগার আনন্দ দিয়েছিল। তার মধ্যে তারপর আরেকটি ঘটনা যদি বলি, হামতা পাস ট্রেকিং এর একটা অভিজ্ঞতা, এটা হিমাচল প্রদেশে। সেখানে আমাদের ট্রেকিং এর যে চতুর্থ দিন ছিল, সেদিন হচ্ছে আমরা হামতা পাস যে রুটটায় পৌঁছে আমরা ওখান থেকে শিয়াগুড়িতে আসি। তো সারাদিনের মোটামুটি ট্রেক ছিল, সকাল 7টা থেকে আমরা আমাদের পরবর্তী ক্যাম্পে এসে পৌঁছাই বিকেল 5টার দিকে। মানে সারাদিন আমাদের ট্রেকিং করতে হয়েছে। কিন্তু আমাদের এর মধ্যে একজন সদস্য ছিলেন যিনি আসলে একটু স্লো হাঁটছিলেন, কিন্তু তিনি ফিরতে পারেননি। তো স্বাভাবিকভাবে উনি একটু, যেহেতু স্বভাবতই একটু স্লো ছিলেন, ওনার সঙ্গে আমরা একজন গাইড এক্সট্রা ওনার সঙ্গে রেখে দিয়েছিলাম, যে যিনি সবসময় ওনার সঙ্গে থাকবেন। কিন্তু তারপরও সাধারণত আমরা ফেরার ঘন্টাখানেকের মধ্যে তিনি ব্যাক করতেন। কিন্তু আমরা পথের মধ্যে বারবার তার খোঁজ নিচ্ছিলাম, কত দূর আছেন, কতটুকু আছেন। আমাদের যে মূল গাইড আছে তিনিও খোঁজ নিচ্ছিলেন, কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে, তিনিও আর ব্যাক করছেন না। আমরা সবাই ভীষণ উদ্বিগ্ন হয়ে গেলাম যে কি হলো, কোনো যোগাযোগ করা যাচ্ছে না। ওখানে তো আসলে ফোন নেই বা কোনো নেটওয়ার্কে কোনো কিছুতে যোগাযোগ করার উপায় নেই। তারপরে আমাদের যিনি মূল গাইড ছিলেন তিনি আবার আমাদেরকে ক্যাম্পে রেখে তিনি আবার তাকে খুঁজতে, সন্ধান করতে বের হলেন। ততক্ষণে রাত হয়ে গেছে, আর পাহাড়ে রাত মানে কিন্তু আসলে একটু ভয়ঙ্কর, অনেক রকম বিপদের সম্ভাবনা থাকে, অনেক রকম প্রতিকূলতা থাকে। আমরা সবাই ভীষণ উদ্বিগ্ন ছিলাম। তারপরে তিনি যখন রাত 10টায় ক্যাম্পে তাকে উদ্ধার করে নিয়ে আসা হলো, তখন আমাদের সবার মুখে একটা হাসি ফুটে উঠলো। তো এই জিনিসটা খুব ভালো লাগছে যে তাকে যখন ফিরে পেলাম আমাদের মনে হলো যে আমরা পেয়েছি, তখন বেশ ভালো লাগছিল। আপনি এই সময়ের কথা বললেন যে রাতে পাহাড় ভয়ঙ্কর রূপ ধারণ করে, সেক্ষেত্রে জাস্ট কিউরিসিটি থেকে জানতে চাচ্ছি যে পাহাড়ে উঠা এবং ফিরে আসা এটা কোনো টাইমের ভেতরে আছে কিনা, বা এই সময়ের ভেতরে ফিরে আসাটা উচিত? হ্যাঁ, নিশ্চয়ই। পাহাড়ে সবকিছু শৃঙ্খলার মধ্যে টাইমিং অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমরা যখন সামিটের সময় যাই, যেদিন আমাদের চূড়ান্ত সামিট থাকে, আমরা সাধারণত সেটা রুট বুঝে আমরা রাতের বেলায় সামিটগুলো করে থাকি। রাত
11টা 12টা এই সময়টা আমরা সাধারণত বের হই, সামিট পুশ করি এবং সকালে আমরা এমনভাবে প্ল্যানটা করা থাকে যেন আমরা সকালের মধ্যে সামিটটা করে ফেলতে পারি, 7টা 8টা 10টা এর মধ্যে। কখনো কখনো সেটা দুপুর 12টাও হতে পারে, 12টার মধ্যেই হয়ে আমাদের ব্যাক করা উচিত। খুব বেশি হলে দুপুর 2টা, কিন্তু কখনোই 2টার বেশি কখনোই না। যদি আপনি ধরেন সামিটের হয়তো মাত্র 100 ফিট নিচে আছেন, খুব আর মাত্র হয়তো 10 মিনিট উঠলেই আপনি সামিট করতে পারবেন বা 15 মিনিট উঠলে আপনার তখনও উঠে নেমে আসা উচিত। কেননা শুধু সামিট চূড়া জয়টাই তো আসলে বড় কথা নয়, আপনার ফিরে আসাটাও হচ্ছে ইম্পর্টেন্ট, সুস্থ হয় ফিরে আসাটাও জরুরি। সে কারণেই হচ্ছে পুরোটা মিলে, সে কারণে আমরা যেহেতু ফিরে আসার ব্যাপার থাকে এবং আস্তে আস্তে দিনের শেষ প্রান্তে প্রকৃতি বিরূপ হতে থাকে, প্রতিকূল হতে থাকে, তখন ফিরে আসাটা কঠিন হয়ে যায় এবং শরীর যেহেতু তখন অনেক ক্লান্ত থাকে। আমি ওঠার সময় যে ফোর্সটা পেয়েছিলাম সেটা কিন্তু আসলে নামার সময় থাকে না। সেই কারণেই হচ্ছে এই সময়টার মধ্যে আমাদের চলে আসা উচিত। আমি এই অভিজ্ঞতার কথা থেকে আরেকটা প্রশ্ন, যেহেতু আমরা ভালো লাগার একটা অভিজ্ঞতা জেনেছি, পাহাড় আরোহণ সবসময় ঝুঁকিপূর্ণ, প্রতিটা পদক্ষেপ আপনাকে খুব সাবধানতার সাথে নিতে হচ্ছে। তো এমন কোনো অভিজ্ঞতা যে কি আছে যেটা অনেক বেশি ভয় পেয়েছিলেন, পুরো দল আতঙ্কে ছিলেন, এরকম কোনো অভিজ্ঞতা আছে কিনা? এরকম অভিজ্ঞতা বেশ কিছু আছে। এর মধ্যে নতুন একটা অভিজ্ঞতা আমি বলতে চাই। আমার হচ্ছে 2018 সালে আমি একটা অভিযানে গিয়েছিলাম রুদ্রগাইরা পর্বতে, সেটা হচ্ছে উত্তরাখণ্ডে। এবং অভিযানে আমি আসলে বলতে পারেন একাই ছিলাম, কারণ হচ্ছে আমার যে টিমটা ছিল তারা আগেই রওনা করেছিলেন এবং আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কনভোকেশন ছিল, সুতরাং ওই কনভোকেশনটা শেষ করে আমি একটু পরে রওনা করেছিলাম। সে কারণে আমি আর আমার টিমটাকে ধরতে পারিনি, টিমটা আগেই রওনা হয়ে গিয়েছিল। তো প্রথম দিনের যে ট্রেকিংটা সেটা গঙ্গোত্রী থেকে শুরু করতে হয়। তো তারা আমার জন্য একজন পোর্টার রেখে দিয়ে গিয়েছিলেন, যে পোর্টার আমাকে সঙ্গে নিয়ে যাবেন। আর সেই সঙ্গে কলকাতার একজন ছিলেন যিনি আমাদের টিমমেট, ওনাকে সঙ্গে অবশ্য আমার এর আগে কখনো দেখা হয়নি, ওখানেই পরিচয় হয়েছে, কিন্তু তিনি আবার অসুস্থ হয়ে পড়েছেন, সেই কারণে ওনাকে বাদ দিয়ে টিম মেম্বাররা চলে গিয়েছিলেন যে উনি যদি পরদিন সুস্থ বোধ করেন তাহলে আমার সঙ্গে উনি যাবেন। তো সেই জন্য আমি আর তিনি এবং আমাদের সেই পোর্টার নিয়ে আমরা যাচ্ছিলাম গঙ্গোত্রীর সেই ফরেস্টের ভেতর দিয়ে, এবং এটা বেশ একটা রিজার্ভ ফরেস্ট, এখানে বন্য প্রাণী আছে। তো ফলে অন্য সময় দেখা যায় যে আমরা কিছু কিছু কখনো কখনো একা একাও হাঁটি, খুব একটা ইয়ে লাগে না, কিন্তু এখানে পোর্টার আমাদেরকে বারবার সতর্ক করছেন যে আমরা দলছুট যাতে না হয়ে, যে 3জন যেন সবসময় একত্রে থাকে, জায়গাটা খুবই বিপদসংকুল, যে কোনো সময় বন্য প্রাণীর আক্রমণ হতে পারে। তো আমরা সেভাবে করেই যাচ্ছিলাম এবং আমার পাশে সেই সদস্যটি যিনি কলকাতার, তিনি একটু অসুস্থ হয়ে পড়ছিলেন বারবার। তো আমি তাকে সাহস দিচ্ছিলাম, আমরা ঠিক আছে, আমরা যেতে পারবো, আমরা পৌঁছতে পারবো। তো আমরা যেদিন একটা ক্যাম্পে পৌঁছাই, নালা ক্যাম্প, সেখানে পৌঁছাতে গিয়ে আমাদের হচ্ছে বিকেল হয়ে গেছে। তো আমাদের যেহেতু আমাদের টিম আরো এগিয়ে আছে, আমার পরিকল্পনা ছিল যে আমরা আজকে একটু বেশি ট্রেকিং করে আমরা রাতে ওদেরকে ধরে ফেলবো বা পরের ক্যাম্পে আমরা চলে যাব। কিন্তু সেখানে হচ্ছে আর্মিরা ছিলেন, ইন্ডিয়ান আর্মিরা ছিলেন। তো তারা বললেন যে আসলে এই রাতের বেলায় ট্রেক করাটা এই রুটে ঠিক হবে না, তো তোমরা আজকে এখানেই থেকে যাও। তো ওখানে তাদের সঙ্গে আমাদের থাকার সুযোগ হয়েছিল এবং বুঝেছিলাম পরবর্তীতে যে কেন তারা আসলে আমাদেরকে নিষেধ করেছিলেন। তাদের ক্যাম্পেই থেকেছিলাম, তাদের টেন্টেই থেকেছিলাম। পরবর্তীতে পরদিন যখন রওনা হয়েছিলাম তখন বুঝেছিলাম কেন তারা নিষেধ করেছেন, যে আমাদের তাঁবুর চারপাশে হচ্ছে বিভিন্ন স্নো লেপার্ডের পায়ের চিহ্ন দেখা যাচ্ছে। তো এটা একটা ভালো অভিজ্ঞতা ছিল। ভালো, শুনে আমারই ভয় লাগছে। আচ্ছা, আপনাদের তো পাহাড় প্রেমীদের নিয়ে একটি গ্রুপ আছে আমি যতটা জেনেছি, তো এই গ্রুপ সম্পর্কে আপনার কাছ থেকেই জানতে চাইবো। আমাদের গ্রুপটার নাম হচ্ছে অল্টিটিউড হান্টার, মানে উচ্চতা শিকারী, উচ্চতা সন্ধানী। তো আমরা পাহাড়ি ভ্রমণ করে থাকি বাংলাদেশের পার্বত্য অঞ্চলগুলোতে এবং হিমালয়ের বিভিন্ন ট্রেকিং রুটে আমরা যেয়ে থাকি। তো আচ্ছা, পাহাড় প্রেমী যারা আছে তারা আপনাদের সাথে কিভাবে যুক্ত হবে? তারা আমাদের গ্রুপের বিভিন্ন ইভেন্ট আছেন, ফেসবুকে আমাদের গ্রুপ আছে অল্টিটিউড হান্টার নামে, পেজও আছে, সেখানে তারা যোগাযোগ করে যুক্ত হতে পারেন। আর হচ্ছে যিনি পাহাড় প্রেমী তাকে কিছু ধাপে ধাপে এগোতে হবে আর কি, যে প্রথমেই যে তিনি হিমালয় যাবেন একটা এভারেস্টের জন্য বা 7,000-8,000 মিটার পর্বতে যাবেন সেটি না, আসলে তাকে ধাপে ধাপে প্রস্তুত হতে হয়। তাকে প্রথমে বাংলাদেশের পাহাড়গুলোতে কয়েকটা পাহাড়ে ঘুরে তার কিছু অভিজ্ঞতা অর্জন করা উচিত।
তারপরে হচ্ছে হিমালয়ে গেলে প্রথমে অল্প উচ্চতা দিয়েই শুরু করা উচিত, 10,000 12,000 ফুট উচ্চতা যাওয়া উচিত। এরপরে তিনি যদি দেখেন যে না এখানে অক্সিজেন লেভেল তার ভালো থাকছে, কারণ আচ্ছা, এই এখানে মূল বিষয়টাও গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ যে অ্যাক্লামাটাইজ হওয়াটা খুব গুরুত্বপূর্ণ, যে আসলে বিপদ কিন্তু অনেকভাবে হতে পারে, যেমন ধরুন অল্প উচ্চতাতেও বিপদ হতে পারে, বড় উচ্চতাতেও হতে পারে, যে তিনি অ্যাক্লামাটাইজ হতে পেরেছেন কিনা। আমরা এমনও দেখেছি যে 12,000 ফিট উচ্চতায় সান্দকফুতে সেখানেও মানুষকে মারা যেতে দেখেছি। তো কারণ তিনি ভালোভাবে অ্যাক্লামাটাইজ হননি, তিনি সেখানে গিয়ে নিয়মগুলো পালন করেননি। তো এইগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ। তিনি যদি ওই উচ্চতায় ভালো অ্যাক্লামাটাইজ করতে পারেন, তারপর তার উচিত ট্রেনিং নেওয়া। ট্রেনিং একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপর ট্রেনিং নিয়ে কোর্স করে, বেসিক মাউন্টেনিং কোর্স করে তারপরে তার আরো উচ্চতায় যাওয়া উচিত। আচ্ছা, 16,000 ধাপে 20,000 আসলে। এভাবে করে করে তার উচ্চতার দিকে যাওয়া উচিত। জি, ধন্যবাদ। পাহাড়ের গল্প হলো, ব্যক্তি জীবনের গল্প হলো। আমরা জেনেছি যে আপনার লেখার প্রতি দুর্বলতা অনেক বেশি, আপনি লেখালেখিও করছেন, কবিতা লিখছেন। তো আপনার কাছ থেকে আপনার লেখা কোনো পছন্দের কবিতা যদি আমরা শুনতে পারি। জি, আমার লিখতে ভালো লাগে, তার মধ্যে কবিতা লিখতে ভালো লাগে। কবিতা লেখা তো একটা ভালো লাগার জায়গা। তো এবছর আমার বইমেলা একটা বই বের হয়েছে গঙ্গারিদ্ধির গান নামে। তো অভিনন্দন। বইটা সঙ্গে নিয়ে আসিনি, তো আমি বইটার একটা কবিতা হ্যাঁ, আপনাদেরকে অবশ্যই, অবশ্যই। শোনাচ্ছি। জি। আসলে এই কবিতাটাও আমার পাহাড়ে বসে লেখা, শতদ্রু নদীর পাড়ে বসে লেখা। আম, হচ্ছে হিমাচল প্রদেশে, সেখানে কিন্নর কৈলাসের পাশে শতদ্রু নদীর পাড়ে বসে লেখা। কিভাবে হেঁটে যাব এই আমি, যেখানে রাত্রির রেশ কালো চৌকাঠ, সঘন অন্ধকার নামে চিরায়ত পুরাণের হাতে। আমি সেই সব বিশ্বাস বিলীনতা এক করে দেখেছি আদিতে অনন্তে। অদৃশ্য ভাষায় আয়নার খুনমুখ কামিনী নার্গিস, পৃথিবীর হাতে বাঁধা কোমল বর্ষা, ওইসব দেখে শুনে সবুজ সেতুর নীড়ে বরং জড়াও তুমি। মৃত্যু মরীচিকা অতন জেলামাইন, বেঁচে থাকো এরই মাঝে, গভীরতায় শূন্যতায় সংঘর্ষে। সেসবের কিছুই বলিনি আমি, বলিনি কোনোদিন। হে বন্ধু, নতক্লান্তি, ফিরিয়ে দাও যাবতীয় রাত বিনিষ্ট গোলাপ নির্বাকে। আমাদেরও আঁকা থাকে পঞ্চমী শতদ্রু পৃথিবীর বিস্তৃত ইতিহাসের ফাঁকে। অসাধারণ। অসংখ্য ধন্যবাদ সত্যি কবিতাটা শোনানোর জন্য। পাহাড়ে না থাকলে মনে হয় এরকম কবিতা আসে না। আপনার কবিতা প্রেম বা কবিতা লেখার প্রতি এই সূচনাটা কিভাবে? এটা কি পাহাড়ের জন্য বলবেন, যে না ঘোরাঘুরি এই অভিজ্ঞতার জন্য কবিতার প্রতি প্রেমটা জন্মেছে, বা কবিতা লেখার উৎসাহের কথাটা জানতে চাচ্ছি আসলে। অনুপ্রেরণা পেলেন কোথা থেকে? কবিতা লিখে আসলে পাহাড়ে যাওয়ার আগে থেকেই আমার ছোটবেলা থেকে সাহিত্যের প্রতি একটা ভালোবাসা ছিল, অনুরাগ ছিল। আমি বই পড়তে খুব পছন্দ করতাম। দেখা যেত যে ক্লাসের বইয়ের ফাঁকেও বসে বসে গল্পের বই পড়ছি, এবং লিখতেও পছন্দ করতাম। আমার ছোটবেলা থেকে ডায়েরি লেখার অভ্যেসটা ছিল। এবং পড়াশোনার ক্ষেত্রে আমার সাবজেক্টও আমি বেছে নিয়েছি, বাংলা সাহিত্য নিয়ে পড়েছি। তো সেই সুবাদে আমার লেখালেখির চর্চাটা ছিল। আমার প্রথম বইটা বেরিয়েছিল বীরাঙ্গনা পুরাণ কিংবা জোহের কঙ্কাল। আমি যখন 4th ইয়ারে পড়ছি, ইউনিভার্সিটিতে 3rd ইয়ারে পড়ছি, তখন আমার বইটা বের হয়েছিল বইমেলাতে। তো সেই ভালো লাগাটা, কবিতার পড়তে ভালো লাগতো, কবিতার ভেতরে ডুবে যেতে ভালো লাগতো। কবিতার মধ্য দিয়ে আসলে নিজের এক অন্য আমি সত্তাকে, আমিত্বকে বের করে আনা যায়। আসলে যখন একটা কবিতা লিখে মনে হয় যেন একটা নতুন সন্তানের জন্ম দিয়েছি, তাকে এবার বড় করবার পালা, তাকে অনেক মমতা, যে বাচ্চার যেমন একটু নখ কেটে দিতে হয়, একটু যত্ন করতে হয়, একটা কবিতা লেখার পরও তাকে নারিশ করতে হয়, যত্ন করতে হয়। তো এই অভিজ্ঞতাগুলো থেকে আসলে কবিতার প্রতি ভালো লাগা। বাহ, খুবই ভালো। আমরা জানি আপনি পিএইচডি করছেন, তো আপনার পিএইচডির বিষয় এবং এটা নিয়ে আপনার পরিকল্পনা? পিএইচডি করছি, রবীন্দ্রনাথের চিঠিপত্র নিয়ে কাজ করছি। এবং রবীন্দ্রনাথ আমার খুব পছন্দের একজন ব্যক্তিত্ব। তো এটা নিয়ে রবীন্দ্রনাথের রবীন্দ্র চর্চার আগ্রহ থেকেই বিষয়টাকে বেছে নেওয়া, এবং ভারতের শিলিগুড়িতে আমি কাজটি করছি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে। তো এই কাজটি করার পর আমি যেহেতু একটা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি, আবার আমি আমার কাজের জায়গায় ফিরে আসবো এবং রবীন্দ্র চর্চার যে ক্ষেত্রটি আছে, জায়গাটি আছে, সেটি ধরে রাখবো। সাহিত্যের ভেতরে যদি বলা হয় যে কবিতা, ছোট গল্প, চিঠি, অনেক বড় বড় অংশ জুড়ে আছে, আপনাকে কোন জিনিসটা বেশি টানে? কবিতা বলবেন কি, নাকি অন্য কোনো অংশ আছে এখন পড়ে আপনার বেশি ভালো লাগে, বেশি ছুঁইতে পারে আপনাকে, এরকম কোনো বিষয়?
এখন আসলে বিষয়টা কার লেখা সেটি গুরুত্বপূর্ণ, যে কার কোন জিনিস, যেমন হচ্ছে কবিতার ক্ষেত্রে যদি বলি আমার প্রিয় কবি অবশ্যই জীবনানন্দ দাশ এবং প্রকৃতির কবি। এবং যদি উপন্যাসের কথা বলি সেক্ষেত্রে আমার কাছে বিভূতিভূষণকে আমি এগিয়ে রাখবো। ছোট গল্প বলতে গেলে আমার কাছে রবীন্দ্রনাথ ঠাকুর এগিয়ে থাকবেন। আর চিঠিপত্র যেহেতু সাহিত্যের একটা অন্যরকম একটা জায়গা, কারণ সব সাহিত্যিকই তো আসলে চিঠিপত্র নিয়ে খুব একটা চিঠিপত্র তাদের পাওয়া যায় না, এবং রবীন্দ্রনাথ ঠাকুরই একমাত্র ব্যক্তি যে যিনি এত চিঠি লিখেছেন, তার মতো এত চিঠি আসলে কাউকে লিখতে দেখা যায় না, এবং কবিতার মতো। এবং তার লিখিত পত্রের সংখ্যা প্রায় ৭,৫১৪টি, অনেক বড় একটা ক্ষেত্র। এবং তার ভেতরে তার জন্য সবচেয়ে মজার যে ব্যাপার, তিনি এক একটা চিঠি 3বার করে লিখতেন। প্রথমে একবার খসড়া করতেন, তারপর যাকে পাঠাচ্ছেন তার কাছে একটা লিখতেন, আবার নিজের কাছেও একটা লিখে রাখতেন, এতটা গোছানো ছিলেন তিনি। তো তার কাজ করতে গিয়ে খুব আনন্দ পাচ্ছি যেহেতু, এবং ব্যক্তি রবীন্দ্রনাথকে আসলে তার চিঠির মধ্য দিয়েই চেনা যায়, যে তিনি আসলে আমরা সাহিত্যের মধ্যে তো দেখি যে বিভিন্ন চরিত্রের মধ্য দিয়ে দেখি, কিন্তু ব্যক্তি রবীন্দ্রনাথ আসলে কোন ভাবনা থেকে সেই সাহিত্যগুলোকে লিখেছেন, চিঠিতে তো তার ভাবনাগুলোকে প্রকাশ হতে আমরা দেখি। তো সেই কারণে আমার কাছে এই ক্ষেত্রটিও খুব ভালো লাগছে। আচ্ছা, আমরা আজকের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের পাহাড় প্রেমী যারা আছেন এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন। অসংখ্য ধন্যবাদ আমাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। সংবাদ প্রকাশের আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে পাহাড় আমাদেরকে দৃঢ়চেতা হতে শেখায়, পাহাড়ের কাছ থেকে আমরা সেই ধৈর্যের শিক্ষাটুকু পেয়েছি। এবং করোনার মধ্যে আমাদের সবার যে এই যে অনেক দিন ধরে ঘরে বসে থাকার মধ্য দিয়ে যে ধৈর্যের চ্যুতি ঘটেছে, আমরা সেখান থেকে বেরিয়ে আসার জন্য আসলে পাহাড় আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ হয়ে উঠতে পারে। এবং শুধু পাহাড় মানুষকে যে ধৈর্য শিক্ষা দিচ্ছে তাই নয়, মানুষকে তার লক্ষ্যের প্রতি যে অদম্য স্পৃহা, এগিয়ে যাওয়ার যে তাড়না, সেটিও আসলে আমরা পাহাড় থেকে পাই। আমরা জানি যে মানুষ যা ভাবতে পারে, যা বিশ্বাস করতে পারে, তা সে অর্জনও করতে পারে। অসংখ্য ধন্যবাদ সংবাদ প্রকাশের আজকের আয়োজনে আপনাকে অংশগ্রহণের জন্য। আগামী পর্বে নিশ্চয়ই আবার দেখা হবে। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শুভ প্রার্থনায় এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ।